رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে সংগ্রামী সভাপতি মুহতারাম মাওলানা হাফেজ রেজাউল করিম, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ, বিভিন্ন থানা ও তৃণমূল পর্যায় থেকে সমবেত সংগঠনের নেতাকর্মী, সর্বস্তরের তৌহিদি জনতা ও সম্মানিত দিনাজপুরবাসী, সর্বপ্রথম আজকের এই সম্মেলনে দাঁড়িয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি, যেই মহান রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষের উপর বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা জালিম স্বৈরাচারী যুগের ফেরাউন যে জালিম শাহী শেখ হাসিনাকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, সে রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি এই বাংলাদেশ নিরাপদ, নির্বিঘ্ন, শান্তিপ্রিয় গণমানুষের স্বস্তির ঠিকানা এই বাংলাদেশ পরিস্থিতি তৈরি হওয়ার জন্য কৃতজ্ঞতা ভরে, শ্রদ্ধা ভরে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, যাদের আত্মত্যাগ এবং কোরবানির বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে বাংলাদেশ। সেই 2009 সালের বিডিআর বিদ্রোহের নামে 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালে নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে সাজানো নাটকের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষিতে নেমে আসা প্রতিবাদী জনতার, কোরআন প্রেমিক শহীদ জনতাকে স্মরণ করছি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য সমবেত বীর শহীদান হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক তৌহিদি জনতাকে স্মরণ করছি। 2014, 15, 16 সালের দিকে বাংলাদেশে একতরফা নির্বাচন করে জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশকে পরিচালনা করার অসৎ উদ্দেশ্যে শেখ হাসিনা কর্তৃক গুম খুনের শিকার বিভিন্ন বিরোধী মত ও পথের নেতাকর্মীদেরকে স্মরণ করছি। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনকালে বাংলাদেশের মাটিতে নরঘাতক মুসলমানদের খুনি গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে মুসলমানদের পবিত্র ভূমিকে অপবিত্র করার হাত থেকে রক্ষা করার জন্য নেমে আসা হেফাজতে ইসলামের প্রতিবাদী জনতার উপর বুলেটের আঘাত করে যেই 25-30 জন হেফাজতের নেতাকর্মীকে শহীদ করা হয়েছে, তাদেরকে সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে ছাত্র জনতার বিপুল উৎসাহ এবং উদ্দীপনা অংশগ্রহণের মধ্য দিয়ে গড়ে ওঠা বৈষম্য বিরোধী আন্দোলন এবং সেই আন্দোলনে জালিম শাহী স্বৈরাচারী শেখ হাসিনা, তার দোসর খুনি মন্ত্রিসভার সদস্যবর্গ এবং তাদের হেলমেট লীগ, হাতুড়ি লীগ আর তাদের সন্ত্রাসী লীগের এলোপাতাড়ি গুলি নির্বিচার হত্যাকাণ্ডে শাহাদাত প্রাপ্ত বাংলাদেশের সহস্রাধিক দামাল কামাল সন্তান এবং 3 বছরের শিশু সন্তান থেকে নিহত সকল বীর শহীদানদেরকে, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিরাট লম্বা ফিরিস্তি একজন মানুষের শাসনামলে এতগুলো গণহত্যা পরিচালনা হওয়ার রেকর্ড সমকালীন পৃথিবীতে দ্বিতীয়টি আছে বলে আমার জানা নেই।
শেখ হাসিনার বর্বরতা অনেকটা নরেন্দ্র মোদীকেও ছাড়িয়ে গিয়েছে। শেখ হাসিনার বর্বরতা ওই জালিম শাহী ইসরায়েলের বর্বরতার সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। একদিকে যখন ইসরায়েল ফিলিস্তিনি মানুষের উপর হত্যাযজ্ঞ চালায়, সেই একই সঙ্গে পাল্লা দিয়ে শেখ হাসিনা বাংলাদেশের শান্তিকামী মানুষের উপর দমনপীড়ন চালিয়েছে। সেই শেখ হাসিনার পতন বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে। আজ বাংলাদেশ নতুন ভাবে মুক্তি পেয়েছে। অনেকেই তাই 2024 সালের 5ই আগস্টকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করছে। এই স্বাধীনতার মুহূর্তে, এই স্বাধীনতা পরবর্তী এই বাংলাদেশের মানুষকে লক্ষ্য করে, বিশেষত আগস্ট বিপ্লবের নায়ক যারা, আমার সেই প্রাণ প্রিয় ছাত্র জনতাকে আমি সতর্ক করতে চাই, সজাগ করতে চাই, এ কথা বলে যে স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। আমাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। আমাদের এই বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 55,000 বর্গ মাইলের এই বাংলাদেশ, এটা একদিন দুই দিনের সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করিনি। এই বাংলাদেশ অর্জন করতে আমাদেরকে তিনটি আধিপত্যবাদ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। আমাদেরকে 200 বছর পর্যন্ত সংগ্রাম করতে হয়েছে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে। আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে পশ্চিমবঙ্গ নামক রবীন্দ্রনাথ ঠাকুরদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, যারা পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তার উন্মেষকে বরদাস্ত করতে পারেনি, যারা পূর্ববঙ্গের মুসলমানদের অগ্রযাত্রাকে দাবায় দেওয়ার চেষ্টা করেছিল সাম্প্রদায়িক সহিংস আন্দোলনের মাধ্যমে। আমরা সেই পশ্চিমবঙ্গের দাদা বাবুদের সাম্রাজ্যবাদী পরশ্রীকাতর মনোভাবকে পরাস্ত করেছি 1947 সালে। আর স্বাধীন বাংলাদেশ তৈরির প্রেক্ষাপট তৈরি করেছেন আমাদের পূর্বসূরীরা। এরপরে 1947 সাল থেকে 71 সাল পর্যন্ত 24 বছর আমরা লড়াই করেছি আমাদের জাতির উপর চেপে বসা তৃতীয় আধিপত্যবাদী শক্তি খান পাঠানদের বিরুদ্ধে। আমরা বলেছিলাম পশ্চিম পাকিস্তানিদেরকে, তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের ভাই, ভ্রাতৃত্বের সম্পর্ক হবে। পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে বলে দিয়েছিল, না তোমরা আমাদের দাস, আমরা তোমাদের প্রভু হব। আমাদের মরহুম মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর ভাষায় তখন বলে দিতে হয়েছিল, যদি তোমরা আমাদের প্রভু সাজতে চাও তাহলে আমরা তোমাদেরকে সালাম জানাই, ওয়ালাইকুমুস সালাম, তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আজও আমরা বলতে চাই 18 কোটি এই মুসলিম জনবসতি বাংলাদেশের মানুষকে, তাদেরকে সঙ্গে নিয়ে বিশ্ববাসীকে আমরা পয়গাম শুনিয়ে দিতে চাই, আমাদের প্রভু একজন আরশের উপর। এই জমিনে আমাদের কোনো প্রভু নাই। এই জমিনে কেউ যদি আমাদের উপর প্রভুত্ব ফলাতে চায়, আমরা তার চোখ উপড়ে ফেলতে প্রস্তুত। বন্ধুত্বের হাত প্রসার করে দিবে, আমাদের কাছ থেকে বন্ধুসুলভ আচরণ পাবে, প্রভুত্ব করতে আসবে, আমরা ঠ্যাং ভেঙ্গে গুড়িয়ে দেব। এটাই হলো বাংলাদেশ, এটাই হলো বাংলাদেশের মুসলিম জাতিসত্তার 1000 বছরের ঐতিহ্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই যে দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই বাংলা ভূমি, আমাদের এই স্বাধীন বাংলাদেশ, তিক্ত অভিজ্ঞতাটা হলো এই 1971-এর মুক্তি সংগ্রাম, যেটা শুরু হয়েছিল আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস রেখে ইনশাআল্লাহ বলার মধ্য দিয়ে। যে সংগ্রাম হয়েছিল কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্টের উপর। সেই সংগ্রাম যখন বিজয় পেল 1971-এর 16ই ডিসেম্বর, সেই বিজয়ের কয়েক মাসের মধ্যেই একটি দেশ যারা কোনোদিন
বাংলাদেশকে স্বনির্ভর জাতি হিসেবে দেখতে চায়নি। তারা সেই সূচনা লগ্নে, বাংলাদেশের জন্ম লগ্নে তাদের দেশ থেকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে, একটি ছোট্ট চিরকুটের মাধ্যমে তাদের দেশের মূল নীতিমালা আমাদের 7 কোটি বাঙালির ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে গিয়ে আমাদের দেশের উপর চাপিয়ে দিয়ে 72 সালের সংবিধান তৈরি করতে বাধ্য করেছিল। যে সংবিধান এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইচ্ছা, অভিপ্রায় এবং তাদের হাজার বছরের ঐতিহ্যের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের নামান্তর ছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলছিলাম বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অল্প কয়েক মাসের মধ্যেই এভাবে বাংলাদেশের মানুষের অভিপ্রায়, ইচ্ছা, তাদের চিন্তা চেতনা, তাদের কৃষ্টি কালচার, হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে একটি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী বাংলাদেশের দীর্ঘ 200 বছরের স্বাধীনতার সংগ্রামকে ছিনতাই করে নিয়েছিল। কাজেই সেই জায়গা থেকে আজও আমরা বলতে চাই, যেভাবে 72-এর চেতনার মাধ্যমে 71-এর চেতনাকে ছিনতাই করা হয়েছিল, আজও বাংলাদেশে 2024 সালের আগস্ট বিপ্লব এবং অভ্যুত্থানের পর এই বিপ্লব এবং এই বিজয়কে ছিনতাই করার পায়তারা চলছে। এই ষড়যন্ত্রকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। আগস্ট বিপ্লবের ভিত্তিতেই আগামীর বাংলাদেশ গড়তে হবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি দুর্গন্ধময় রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে। শেখ হাসিনার রাজনীতি 2 বৈশিষ্ট্য সম্পন্ন ছিল। শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। তার কথা ছিল, যে জাতি তার বাবাকে হত্যা করেছে, খুন করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। তিনি বাঙালি জাতিকে দেখিয়ে দেবেন। এটাই ছিল 75-এর 15ই আগস্ট পরবর্তী আন্তর্জাতিক গণমাধ্যমে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্য। শেখ হাসিনা শুধু তার পরিবারের হত্যাকাণ্ডই দেখেছিল, কিন্তু তার পূর্বে তার বাবার প্রতিষ্ঠিত 3.5 বছরের বাকশালের কালো আইনের কথা সে ভুলে গিয়েছিল। বাকশালের অন্ধকার যুগের কথা একবার তার মনে পড়ে নাই। 3.5 বছরে কম করে হলেও 30,000 মায়ের কোল খালি করেছিল সেই যুগের বাকশালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবরা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, লক্ষ্য করুন কথা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেই পরিমাণ প্রাণহানি হয়েছে, যেই পরিমাণ মানুষের শাহাদাত বরণ করতে হয়েছে, মুক্তিযুদ্ধ পরবর্তী 3.5 বছরের বাকশালী আমলে তার চেয়েও বেশি মায়ের কোল খালি করেছিল তারা। এর অনিবার্য পরিণামেই ঘটেছিল 15ই আগস্টের অভ্যুত্থান। সে কথা ভুলে গিয়ে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল প্রতিশোধ গ্রহণের। এরপর 1975 সালের 15ই আগস্ট থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ গ্রহণের রাজনীতি। দুঃখজনক বিষয় হলো, এর চেয়েও বেশি মর্মান্তিক বিষয় হলো, শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের থেকে প্রতিশোধ নেয়নি, সে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকেও। আশ্চর্যান্বিত হবেন হয়তো আপনারা, কথাটা কি বলছি আমি। লক্ষ্য করে শুনেন, শেখ হাসিনার অনেকগুলো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ায় এখনো পর্যন্ত আছে। সে বলেছিল 75-এর আগস্টে, 15ই আগস্ট যখন আমার বাবাকে হত্যা করে 32 নম্বরে সেই বাড়িতে ফেলে রেখেছিল, কোথায় ছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা? কেউ তো এগিয়ে আসেনি। একটি মানুষ কি ছিল না? তার এই কথার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের পাশাপাশি এই আওয়ামী লীগের প্রতিও তার কি ক্ষোভ ছিল সেটা প্রকাশ পায়। এজন্য সে ধীরে ধীরে বিগত 50 বছর ধরে পরিকল্পনা করেছে, রাজনীতি করেছে। একদিকে বাংলাদেশকেও সে ধ্বংস করবে, আর একদিকে আওয়ামী লীগেরও 12টা বাজাবে।
ব্যাপারটা পরিষ্কার, বুঝার চেষ্টা করেন। আওয়ামী লীগকে আজকে শেখ হাসিনা যেই পরিণামের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, এই আওয়ামী লীগ আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে, এটা চিন্তা করলে আমারও আফসোস লাগে। কি বলবেন? আপনারা না বলেছিলেন আপনাদের নেত্রীর সাথে সুরে সুর মিলায়ে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পালায় না, বলেছিল? এখন আপনারা এই বাংলাদেশের মানুষ বলেন তো, শেখ হাসিনা পালায় না পালায় না? তাহলে আওয়ামী লীগের যারা বলেছিলেন শেখ হাসিনা পালায় না, এখন তারা কি বলবেন? শেখ হাসিনার রাজনীতিটাই ছিল এই দেশ, এই জাতি এবং এই রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে এদেশটাকে একটা বদ্ধভূমিতে পরিণত করবে, আর এই দেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সে ততটা তৃপ্ত ছিল না, তিলকওয়ালী মুখ্যমন্ত্রী হয়ে সে যতটা তৃপ্তি পেয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সে এইভাবে আওয়ামী লীগকেও ধ্বংস করেছে, দেশটাকেও ধ্বংস করার চেষ্টা করেছে। 5ই আগস্ট ইতিমধ্যে বাংলাদেশে তখন সহস্রাধিক প্রাণ ঝরেছে। কোমলমতি ছাত্ররা, বাংলাদেশের এমন কোন জেলা খুঁজে পাওয়া কঠিন যেই জেলার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে প্রাণ না দিয়েছে। এত রক্তের সাগর বইছে, রক্তের গঙ্গা বইছে। আর 5ই আগস্টেও গণভবনে দুপুরের লাঞ্চের আয়োজন ছিল 12 আইটেম দিয়ে। আমার বক্তব্য না, যারা গণভবনে সেদিন গিয়েছিল তাদের বক্তব্য। গণভবনের দুপুরের খাবারের আয়োজন দেখে মানুষ হতবাক হয়ে গিয়েছে। যে দেশের শত সহস্র মানুষ প্রতিদিন এভাবে মরছে বুলেটের আঘাতে, সেই দেশের প্রধানমন্ত্রী কিভাবে এমন রাজকীয় খাবারের আয়োজন করতে পারে? আসলে শেখ হাসিনার রাজনীতির বিশ্লেষণ করলে বোঝা যায়, শেখ হাসিনা সবচেয়ে বেশি পছন্দ করত মানুষের রক্ত। মানুষের রক্ত ঝরলে সে আরো উন্মাদনায় সে নেচে উঠত। আসলে শেখ হাসিনা ছিল একটা মানসিক বৈকল্যের শিকার, চরম মানসিক বৈকল্যের শিকার, সাইকোপ্যাথ। তার এই রোগে আক্রান্ত ছিল সে। আওয়ামী লীগের শুধু এই কারণে বিচার হওয়া চাই, উচিত যে এইরকম একটা মানসিক বৈকল্যের শিকার, প্রতিহিংসা পরায়ণ একজন প্রতিবন্ধী মানুষকে তারা বছরের পর বছর এই দেশের মানুষের কাঁধের উপর বসিয়ে এদেশের মানুষকে নিপীড়ন চালিয়েছে। একটু বোঝার উপায় দরকার ছিল তাদেরও মধ্যে, আওয়ামী লীগের মধ্যে যাদের ন্যূনতম বিবেক বুদ্ধি ছিল, তাদের কারো কথা সে শুনে নাই। শেষ পর্যন্ত শুনবে কি? তার তো উদ্দেশ্য শুধু বাংলাদেশ না, বাংলাদেশকেও ধ্বংস করবে, আওয়ামী লীগকেও ধ্বংস করবে। এই জন্যই সে শুনে নাই। এই কারণেই আগস্ট মাসের শেষ দিকে যখন সকলেই বলল আর গুলি চালাতে পারবো না, দেশপ্রেমিক সেনাবাহিনী জবাব দিয়ে দিল, আমার দেশের সন্তানদের উপর বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিকরা আর একটা গুলিও ছুটতে পারবে না। তখনও শেখ হাসিনা দমে নাই, কারণ তার উদ্দেশ্য হলো চূড়ান্তভাবে দেশ এবং আওয়ামী লীগ দুটোটাকেই ধ্বংস করবে সে। এরপরে 5ই আগস্ট দুপুর বেলা লাঞ্চের খাবার দাবার সব ফেলে রেখে 16টা লাগেজ গোছায়, যা ছিল তল্পি তল্পা গুটায়, নিজের একটা বোন ছিল, ছেলে মেয়ে সব তো আগেই দেশের বাইরে পাচার করেছে, ওদেরকে দেশের বাইরে সেটেল করেছে, সব করে নিজের বোনটাকে নিয়ে নিজের সারা জীবনের গোছানো যা ছিল আগে পাচারের পর বাকি যা ছিল সেই লাগেজগুলো গোছায় পরে বাংলাদেশ থেকে আকাশ পথে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে অবতরণ করেছে। আওয়ামী লীগের কথা তো 2বারের জন্য সে ভাবে নাই যে আমি এই অবস্থায় চলে গেলে আমার দেশের, আমার দলের নেতা কর্মীদের কি অবস্থা হবে, একবারও সে ভাবে নাই। কারণ আওয়ামী লীগের যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন, আমাদের উপর আর খুব ক্ষিপ্ত হয়েন না, আর ক্ষুব্ধ হয়েন না আমাদের উপর। আমরা সব সময় আপনাদেরকে ভালো পরামর্শ দিয়েছি, কিন্তু আপনাদের কাছে ভালো লাগে নাই। আমি বলেছিলাম
খুব আন্তরিক ভাষায় বলেছিলাম যে লোকটা মারা গেছে, একজন মানুষ, তার এই জাতির উপর, দেশের উপর অবদান আছে, ভুল ত্রুটিও আছে। লোকটা মারা গেছে, তাকে নিয়ে বিতর্ক বাদ দেন। মৃত্যুর পরে তার মূর্তি বানায় তাকে আল্লাহর কাছে আযাবের উপযুক্ত বানায়েন না, আর জনগণের কাছে তাকে অপমান করেন না। আমার কথা ভালো লাগলো না, এই জন্য তিনি আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হলেন, আমার বিরুদ্ধে জাতীয় সংসদে দাঁড়িয়ে বিষোদ্গার করলেন, আমাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেন, আর গোটা বাংলাদেশকে তার মৃত সেই বাবার মূর্তি দিয়ে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার পায়তারা চালালেন। বলেন কি হলো? কোথায় এখন আপনার বাবার সেই মূর্তিগুলা? এদেশের মানুষ সেই বিশাল বিশাল মূর্তিগুলোর গলায় রশি বেঁধে সেগুলোকে ভূপাতিত করে তারপর তাদের ক্ষোভের জ্বালা মিটিয়েছে। সেই কথাও ভালো লাগে নাই, পরামর্শ তো ভালো লাগে নাই তখন। ঠিক একই ভাবে এই যে আওয়ামী লীগের যারা আছেন বিবেকবান মানুষ, এই কথাটুকু একটু চিন্তা করবেন। যখন আগস্ট মাসের শুরুর দিকে সবাই বলে দিল সম্ভব নয়, তখনও যদি শেখ হাসিনা একটু নিবৃত্ত হতো, একটু দমে যেত, তাহলে আজকে শেখ হাসিনাকেও এই পরিণাম বরণ করতে হতো না, আর আওয়ামী লীগকেও এই পরিণাম বরণ করতে হতো না। কিন্তু সে তো হয় চরম মানসিক রোগী ছিল, আর না হয় চরম প্রতিশোধ পরায়ণ ছিল, আর সেই প্রতিশোধটা নিয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের জনগণ থেকে এবং আওয়ামী লীগের কাছ থেকে। এদেশে অনেকেরই তো ক্ষমতা ছাড়তে হয়েছে, পতন ঘটেছে, কিন্তু কেউ তো শেখ হাসিনার মতো এরকম ভীরুতা প্রদর্শন করে না। আপনাদের উত্তরবঙ্গের মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব রাজনীতি করেছেন, ভুলভ্রান্তি মানুষের থাকতে পারে, ছিল, ভালো আছে, খারাপও আছে। তারও তো পতন ঘটেছিল, কিন্তু তিনি তো তার নেতা কর্মীদেরকে এভাবে ক্ষোভের মুখে ফেলে রেখে পালিয়ে যান না। তিনি 5 বছরের জন্য কারান্তরীণ ছিলেন, এরপরও দেশ ছেড়ে পালিয়ে যান নাই। বেগম খালেদা জিয়া অশীতিপর অবস্থায় একেবারে মৃত্যু শয্যায় শুয়ে কঠিন দুরারোগ্য ব্যাধি নিয়ে বছরের পর বছর কারাবন্দী জীবন যাপন করেছেন। দলের নেতা কর্মীদেরকে জনগণের মুখে, ক্ষোভের মুখে দাঁড় করিয়ে নিচে পালিয়ে যাননি। আওয়ামী লীগ যারা করতেন, আমার ধারণা এখন আর কেউ আওয়ামী লীগ করেন না। আওয়ামী লীগ যারা করতেন, আপনাদের নেত্রী কি করলো বলেন? এবার হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেবকে এক পাশে দাঁড় করান, আপনার নেত্রীকে আরেক পাশে দাঁড় করান, এরপরে আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম, মূল্যায়ন করুন। বেগম খালেদা জিয়াকে এক পাশে দাঁড় করান, আর আপনার নেত্রীকে আরেক পাল্লায় দাঁড় করান। এবার আপনি বিবেক দিয়ে পরিমাপ করুন আপনার নেত্রীর স্থান কোথায়। এই জন্য আপনাদের জন্য আফসোস হয় যে আগামী দিনে আপনারা কোন মুখে এদেশের মানুষের সামনে কথা বলবেন। একটা পরামর্শ আছে আমার, আওয়ামী লীগের যারা আছেন সবাই সন্ত্রাসী এটা আমি বলি না, তবে অধিকাংশ সন্ত্রাসী, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। কিছু ভালো মানুষ, বিবেকবান মানুষ, মানবিক কিছু মানুষও আছেন। আপনাদেরকে 2টা পরামর্শ দিব আমি। 1 নম্বর পরামর্শ, আপনারা একটা গণতওবার আয়োজন করবেন। এতদিন পর্যন্ত শেখ হাসিনার সাথে রাজনীতি করে যেই পাপ করেছেন, এদেশের মানুষের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত, এদেশের আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন, যেই জুলুম করেছেন, যে অত্যাচার, যে অবিচার আপনারা করেছেন, সেজন্য একটা গণতওবা করবেন। দ্বিতীয় হলো, এই আওয়ামী লীগ নিয়ে আর বাংলাদেশের রাজনীতির মাঠে নামবেন না। আপনারা আওয়ামী লীগের যে দাদা মুসলিম লীগ, আওয়ামী লীগের দাদাকে বলবেন হুজুর কিভাবে? দেখেন, মুসলিম লীগের রাজনীতি দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনৈতিক জীবন শুরু, তারপরে এক সময় মুসলিম লীগ ভেঙ্গে তিনি করলেন আওয়ামী মুসলিম লীগ, তিনি মুসলিম লীগের বাচ্চা হলো আওয়ামী মুসলিম লীগ। তারপরে সেই আওয়ামী মুসলিম লীগ থেকে এই মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীদেরকে, তাদেরকে ইতি করে, তাদেরকে নিয়ে কোন রকম তালগোল পাকিয়ে আওয়ামী মুসলিম লীগের পেট থেকে জন্ম নিল আওয়ামী লীগ।
তাহলে মুসলিম লীগের বাচ্চা হলো আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগের সন্তান হলো আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগের বাপ আওয়ামী মুসলিম লীগ, দাদা হলো মুসলিম লীগ। এই মুসলিম লীগ 24 বছর বাংলাদেশের মানুষকে উৎপাত করেছে। সেম এই নাতি যা করেছে দাদাও তাই করেছিল। এরপর ৭১-এর পরাজয়ের পরে এদেশে হারিকেন দিয়েও মুসলিম লীগ আর খুঁজে পাওয়া যায় না। এরপর এই ৫৪ বছর দাদার চেয়ে ২০ বছর বেশি না ৩০ বছর বেশি এদেশের মানুষকে আপনারা উৎপাত করেছেন, নির্যাতন করেছেন। আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশে নৌকা দিয়ে তালাশ করলেও খালে বিলে নদীতে ঘাটে মাঠে কোথাও আর আওয়ামী লীগ আর পাওয়া যাওয়ার কথা না। নতুন নামে আপনাদের মধ্যে যারা বিবেকবান আছেন, যারা রাজনীতি সচেতন আছেন, নতুন নামে বাংলাদেশের রাজনীতিতে আসেন, এদেশের মানুষ আপনাদেরকে স্বাগত জানাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার আখেরি পয়গাম, এই যে পরাজিত পতিত স্বৈরাচারী শক্তি, তারা ভিন দেশি একটি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে রাজনীতি করেছিল। এখনো তাদের দোসর আর প্রেতাত্মারা বাংলাদেশে বিরাজমান। তারা চেষ্টা করছে, চেষ্টা করবে বাংলাদেশের এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য। এই জন্য আগস্ট বিপ্লবের সাথে সম্পৃক্ত এবং বিগত 15 বছর যারা আওয়ামী দুঃশাসনের দ্বারা নিপীড়িত নির্যাতিত হয়েছেন, তাদের সকলকে আমি বলবো, সকল রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকুক, মতপার্থক্য আপন জায়গায় থাকুক, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে। বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়ত উলামা ইসলাম, নিজামী ইসলাম, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, এনডিপি, এলডিপি সহ সকলের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরো দীর্ঘ সময় পর্যন্ত অটুট থাকতে হবে। আর না হয় পরাজিত শক্তি আবার আমাদের জাতির উপর ছবল মারতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আখেরি পয়গাম হলো আপনাদের প্রতি আমার, যে এই যে বিপ্লব, বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব, এ বিপ্লব অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে বিপ্লব, এ বিপ্লব বেইনসাফের বিরুদ্ধে বিপ্লব, এ বিপ্লব ইনসাফ কায়েমের বিপ্লব, এ বিপ্লব বৈষম্যহীন বাংলাদেশ গড়ার বিপ্লব, এ বিপ্লব গরিবের ঘরে ঘরে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার বিপ্লব, এ বিপ্লব সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার বিপ্লব, এ বিপ্লব একটি শান্তিকামী দেশ হিসেবে বিশ্ব দরবারে স্বনির্ভর জাতি হিসেবে মাথা তুলে ধরবার বিপ্লব।